নান্টু, নান্টু কি হয়েছে? মা পড়িমড়ি করে ছুটে এলো। মা, মা, ও আমায় নিতে এসেছে। তুমি আমায় বুকের মধ্যে চেপে ধরো, আমায় যেতে দিও না। নান্টুর মা অত বড় ছেলেকে বুকের মধ্যে আঁকড়ে ধরে রইল। শব্দটা যেন শূন্য থেকে নেমে এ বাড়ির দক্ষিণ দিকের বন্ধ জানালায় ঝাপটা মেরে পুজো দালানের মধ্যে দিয়ে মিলিয়ে গেল। একটা অব্যক্ত যন্ত্রণায় কাতরাতে কাতরাতে নান্টু মায়ের বুক থেকে মাটিতে ঢলে পড়ল। সবাইকে স্বাগত জানাই সুমন গল্পকথক চ্যানেলের আরও একটি নতুন গল্পের আসরে। আজ আমরা পাঠ করতে চলেছি মানবেন্দ্র পালের লেখা ভূতের গল্প ভয় এর ষষ্ঠ ও অন্তিম পর্ব। শুরু করছি মানবেন্দ্র পালের লেখা ভূতের গল্প ভয় এর ষষ্ঠ ও অন্তিম পর্ব। পিন্টু বলল, কি রে রুমাদি? কিছু না, কিসের যেন একটা শব্দ হলো। দাঁড়া, আমিও দেখি। ওরা দুজনে চলল। নান্টুর কি মনে হলো সেও পিছু পিছু চলল। দরজা বন্ধই ছিল। কিল খুলে পিন্টু আর রুমা বাইরে বেরিয়ে তন্ন তন্ন করে দেখল। কিছু চোখে পড়ল না, অথচ রুমা নিজেও শব্দটা শুনেছে, আর তা এই দরজার বাইরেই। ঘরে ফিরে এলো তিনজনেই। হঠাৎ নান্টু তাড়াতাড়ি প্যান্ট ছেড়ে গামছাটা পরে নিল। ওর মা বলল, গামছা পরছিস কেন? পায়খানা যাবি? হ্যাঁ, শরীরটা কেমন করছে। লণ্ঠনটা নিয়ে যা, আর পিন্টু না হয় দাঁড়াক। পায়খানা একটা বাড়ির ভেতরে আছে, আর বাইরে একটা। নান্টু ভেতরের পায়খানায় যেত না, বলতো ওটা মেয়েদের জন্যে। রাত দুপুরেও কতদিন একা একা বাইরের পায়খানায় গিয়েছে, কিন্তু আজ দরজার খিল খুলেও যেতে পারল না। তবে ভেতরের পায়খানায় যা। নান্টু উত্তর না দিয়ে ওর ঘরে এসে শুয়ে পড়ল। পায়খানা গেল না। এ ঘরে আয় না। নান্টু এলো না। রাত 10:30। সবাই খেয়ে নিল, কিন্তু নান্টু খেল না। বলল, শরীর খারাপ করছে। কি হচ্ছে? আমি জানি না মা, আমি জানি না। আজ আমাদের ঘরে শো, একটু পরে শুচ্ছি। হঠাৎ ভয়ঙ্কর একটা শব্দ ভেসে এলো। ঠিক কোন দিক থেকে এলো বোঝা গেল না। মনে হলো কিছু একটা শূন্যে ভাসতে ভাসতে ডেকে গেল। পাখির ডাক কি এইরকম হয়? কিন্তু ডাকটা ওই মুহূর্তের জন্যে। রুমা নিজে কানে শুনেছে। এই কি সেই মরণ ডাক? নান্টুদা শুনতে পায়নি তো? বিছানা পাতা হয়ে গেছে, মশারি টাঙানো হচ্ছে। বাইরে চাপা অন্ধকারের মধ্যে অটুট স্তব্ধতা যেন স্থির হয়ে চেপে বসে আছে। রুমা উত্তরের জানলা দিয়ে পুজো দালানটার দিকে তাকিয়ে ভাবছিল, ঝনঝন করে যে শব্দটা একটু আগে সে নিজেও কানে শুনেছিল, আর এখনই যে বিকট শব্দটা শুনল, সে দুটো কিসের শব্দ হতে পারে? ভাবতে ভাবতে হঠাৎ তার মনে হল চারিদিক যেন কেমন থমথম করছে, যেমন ঝড়ের আগে হয়। এতক্ষণ ঝোপঝাড় দু একটা ঝিঝি ডাকছিল, সে ডাকটাও হঠাৎ থেমে গেল। গাছগুলোর পাতা একটু একটু নড়ছিল, তাও যেন থমকে গেল। আর এ কি? নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে কেন? শুধু কি তারই, না সকলেরও? হঠাৎ বাঁশঝাড় কাঁপিয়ে জমপুকুরের দিক থেকে একটা অদ্ভুত হাড় কাঁপানো শব্দ ভেসে এলো। শব্দটা ক্রমেই এই বাড়ির দিকে এগিয়ে আসছে। যাতে নান্টু শুনতে না পায়, সেই জন্য রুমা এক ঝটকায় জানলাটা বন্ধ করে দিয়ে ছুটে গেল পাশের ঘরে। দেখল নান্টু চৌকিটা চেপে ধরে থরথর করে কাঁপছে। মামিমা, মামা, পিন্টু, শিগগির এসো। কিন্তু কে আসবে? সেই ভয়ঙ্কর অপার্থিব শব্দে সবাই নিষ্পন্দ হয়ে গেছে। তারা জানে এই সেই মরণ ডাক। এই ডাক শোনা যায় তখনই গ্রামের কেউ একজন অপঘাতে মরবে। তারপর মরবে আর একজন মানুষ, পুরুষ কিংবা স্ত্রী, শিশু কিংবা বৃদ্ধ, তারপর কোনো গৃহপালিত জীব। নান্টু, নান্টু, কি হয়েছে? মা পড়িমড়ি করে ছুটে এলো। মা, মা আমায় নিতে এসেছে। তুমি আমায় বুকের মধ্যে চেপে ধরো, আমায় যেতে দিও না। নান্টুর মা অত বড় ছেলেকে বুকের মধ্যে আঁকড়ে ধরে রইল।
শব্দটা যেন শূন্য থেকে নেমে এ বাড়ির দক্ষিণ দিকের বন্ধ জানলায় ঝাপটা মেরে পুজো দালানের মধ্যে দিয়ে মিলিয়ে গেল। একটা অব্যক্ত যন্ত্রণায় কাতরাতে কাতরাতে নান্টু মায়ের বুক থেকে মাটিতে ঢলে পড়ল। ও মা, কি হলো গো? আর্তনাদ করে উঠল নান্টুর মা। একটু জল নিয়ে আয় পিন্টু। পিন্টু ছুটে গিয়ে এক ঘটি জল নিয়ে এলো। জলে ঝাপটা দিতে দিতে নান্টুর জ্ঞান অল্প অল্প করে ফিরে এলো। কিন্তু তারপরেই শুরু হলো পেটের যন্ত্রণা। পেটের যন্ত্রণা থেকে মাথার যন্ত্রণা, মাথার যন্ত্রণা থেকে পিঠ। ও মা, এ আমার কি হলো? স্থানুর মতো চৌকির ওপর বসে আছেন নান্টুর বাবা। রুমা উত্তেজিতভাবে বলল, মামা, এক্ষুনি ডাক্তার ডাকা দরকার। বিহ্বল গলায় মামা বলল, এত রাত্রে ডাক্তার কোথায় পাবে? এদিকে নান্টুর হাত পা ঠান্ডা হয়ে আসছে, অথচ কেউ বুঝতে পারল না একটা সুস্থ সবল ছেলে হঠাৎ তার কি হল। তবু ডাক্তারের খোঁজে তো যেতে হবে। ওই দেখুন, গোটা মুখটা কীরকম ফ্যাকাশে হয়ে যাচ্ছে। যাচ্ছি, এই বলে পৌঢ় মামা গায়ে পাঞ্জাবি চড়িয়ে টর্চ লাঠি নিয়ে বেরিয়ে পড়লেন। পিন্টু বলল, তুমি সৌগে, আমি যাচ্ছি। চমকে উঠল রোমা। তুই ছেলে মানুষ, এত রাতে একা যাবি? যেতেই হবে, দাদাকে তো বাঁচাতে হবে। এই বলে তাড়াতাড়ি জামা প্যান্ট পরে নিয়ে কোণের ছোট্ট ঘরে গিয়ে দাঁড়াল। নানা পরিত্যক্ত জিনিসের মধ্যে দেওয়ালে ঝুলছে তরোয়ালটা। ধীরে ধীরে সেটা পেরে নিল। কাপড়ের ঢাকাটা খুলে ফেলতেই তরোয়ালের ইস্পাতটা ঝকঝক করে উঠল। সাইকেলটা নিয়ে পিন্টু বেরিয়ে পড়ল। রুমা দরজা পর্যন্ত এগিয়ে গেল। দুহাত জোর করে মনে মনে বলল, ঠাকুর রক্ষে করো। অন্ধকার, শুধু অন্ধকার। তারই মধ্যে দিয়ে দু চোখের দৃষ্টি তীক্ষ্ণ করে সাইকেল ছুটিয়ে চলেছে পিন্টু। বা হাত দিয়ে চেপে ধরেছে হ্যান্ডেল, ডান হাতে খোলা তরোয়াল। তরোয়ালটা ঘুরাচ্ছে বাঁ দিক থেকে ডান দিকে, যেন সমস্ত পার্থিব অপার্থিব বাধা কাটিয়ে পথ করে নিচ্ছে। রাস্তার ধারের দোফলা আমগাছটার একটা ডাল ঝুলে পড়েছিল রাস্তার ওপর। হঠাৎ কি যেন মাথার ওপর পাখা ঝাপটে উঠল। সঙ্গে সঙ্গে পিন্টু তরোয়ালের উল্টো পিঠ দিয়ে ডালে আঘাত করল। আর তখনই এক ঝাঁক বাদুর জাতীয় কিছু পাখা ঝাপটে তার মাথার ওপর উঠতে লাগল। পিন্টু জোরে সাইকেল চালাতে লাগল, কিন্তু সেগুলো যেন তার মাথা লক্ষ্য করেই এগিয়ে আসতে লাগল। পিন্টু এবার মাথার ওপর তরোয়ালটা ঘোরাতে লাগল। 1 মাইল দূরে ডাক্তারের বাড়ি। কেমন যেন আত্মভোলা হয়ে গিয়েছিল পিন্টু। বুঝতে পারছিল না কত দূরে এসেছে। হঠাৎ কাছেই জলের ওপর ঝপ করে কিছু পড়ার শব্দ শুনেই ডান দিকে তাকাল। জমপুকুর! হায়, এতক্ষণে জমপুকুর! তখনই সে একটা শব্দ শুনে চমকে গেল। কেউ যেন পুকুরটায় ডুব দিচ্ছে আর উঠছে। আশ্চর্য, এত রাতে কে পুকুরে স্নান করছে? পিন্টু সেদিকে তাকাল না, সোজা সাইকেল চালিয়ে চলল। সত্যিই যে এত রাত্রে ডাক্তার আসবেন কেউ ভাবতে পারেনি। পরিচিত ডাক্তার। নান্টুর অসুখ গুরুতর শুনে না এসে পারেননি। তখনই ওষুধের ব্যাগ আর সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছিলেন। পিন্টুর হাতে খোলা তরোয়ালটা দেখে অবাক হয়ে জিজ্ঞেস করেছিলেন, ও যে সত্যিকারের তরোয়াল, হঠাৎ তরোয়াল নিয়ে বেরিয়ে পড়েছ? পিন্টু বলল, সুভাষদা, এত রাতে একা আসতে ভয় করছিল। এ তরোয়াল আমাদের পূর্বপুরুষের। এর কোনো মহিমা আছে কিনা জানি না, তবে এটা হাতে তুলে নিতেই প্রচণ্ড সাহস পেলাম। সুভাষ ডাক্তার নান্টুকে পরীক্ষা করে গম্ভীর হয়ে গেলেন। তাড়াতাড়ি 2টো ইনজেকশন দিলেন। তারপর বসে রইলেন নান্টুর মাথার কাছে। সারা রাত কাটল এইভাবে। ভোরের দিকে নান্টুর নিঃশ্বাস প্রশ্বাস স্বাভাবিক হয়ে এলো। সুভাষ ডাক্তার উঠে দাঁড়িয়ে বললেন, আর ভয় নেই। একটা জোর ধাক্কা খেয়েছিল, সেটা সামলে গেছে। তবে পিন্টু আমাকে ডেকে না নিয়ে এলে ওকে বাঁচানো যেত না। চা খেয়ে হাসি মুখে সুভাষ ডাক্তার ভোরবেলা বেরিয়ে এলেন। হঠাৎ উনি চমকে উঠলেন। এ কি? সবাই দেখল এতদিনের বিড়ালটা দরজার পাশে মুড়ে পড়ে আছে। চোখ দুটো ঠিকরে বেরিয়ে এসেছে। মুখ থেকে গড়িয়ে পড়ছে রক্ত।
কেউ যেন গত রাত্রে প্রচণ্ড আক্রোশে ওটাকে গলা টিপে মেরেছে। এখানেই শেষ হচ্ছে মানবেন্দ্র পালের লেখা ভূতের গল্প ভয় এর ষষ্ঠ ও অন্তিম পর্বের পাঠ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। আপনারা যদি ভিডিওটি আমাদের পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে একটি লাইক ও ফলো করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।